হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প হাওয়াই নিরুদ্দেশ, লেখিকা মাহফুজা মনিরা, পর্ব ৮। বন্ধুরা, আমাদের এই গল্প যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তাহলে চলুন গল্পে ফিরে যাই। আরাপের ঘুম ভাঙল 10টার দিকে। সাবিকুন নাহার আরাপের রুমে এসে বললেন, মিতালি আসছে? আরাপ ধর মরিয়ে বিছানা ছাড়ে অস্থির গলায় জিজ্ঞেস করলো, কখন? কিছুক্ষণ আগে, তোর জন্য অপেক্ষা করতেছে। আরাপ দ্রুত শার্ট পরে নিল, শর্ট ছেড়ে জিন্স প্যান্ট পরতে পরতে বলল, ওরে কিছু খাইতে দিছ আম্মু? দিছি, তোর সাথে কথা আছে আমার। আরাপ সাবিকুন নাহারের দিকে তাকিয়ে বলে, বলো আম্মা। তুই কি হিমির মতো এই মায়াটারও জীবন লইয়া খেলবি? সাবিকুন নাহারের সহজ প্রশ্ন, অথচ এর উত্তরটাই অনেক কঠিন আরাপের কাছে। আরাপ পাল্টা প্রশ্ন করে, এগুলো কোন ধরনের কথা আম্মু? ওরে কিছু খাইতে দিছ আম্মু? দিছি, তোর সাথে কথা আছে আমার। আরাপ সাবিকুন নাহারের দিকে তাকিয়ে বলে, বলো আম্মু, তুই কি হিমির মতো মায়াটার জীবন লইয়া খেলবি? সাবিকুন নাহারের সহজ প্রশ্ন, অথচ এর উত্তরটাই অনেক কঠিন আরাপের কাছে। আরাপ পাল্টা প্রশ্ন করে, এগুলো কোন ধরনের কথা আম্মু? প্রশ্ন না কইরা যা জিজ্ঞাইছি তার উত্তর দিতে পারস না? হিমির সাথে যেটা হয়েছে সেটা করতে বাধ্য হয়েছি আমি, সেটা তুমি জানো। কিন্তু মিতালির সাথে এমন কিছুই হবে না। আর হলেও আমি আছি তো। হিমির সময়েও তো তুই ছিলি, পারছিলি কিছু করতে। আম্মু, সব ভুলে গিয়ে নতুন জীবন শুরু করতে যাচ্ছি। মিতালি বড় ঘরের সন্তান, ও আমাকে খুব ভালোবাসে, আর আমিও বাসি। প্লিজ এবার এসব কথাবার্তা বন্ধ করো, আমার শুনতে ভালো লাগছে না। আরাফ রুম থেকে বেরিয়ে যায়। সাবিকুন নাহার দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করেন, হিমির সাথে যাই হয়েছে মিতালের লগেও তাই হোক। আমি দেখতে চাই তুই কি করস আরাফ। হিমির জ্বর আসেনি। অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়লে তার শরীর গরম হয়ে যায়। তখন যে কেউ শরীর ধরলে ভাববে জ্বর এসেছে বুঝি। সায়রও ভেবেছিল জ্বর এসেছে, কিন্তু ওসব কিছুই না। এখন উত্তেজনা কমে শূন্যের কোঠায় নেমে গেছে। হিমি শান্ত চোখে জানালার বাহিরে চোখ মেলে আছে। রিহানা আহমেদ আসলেন, জিজ্ঞেস করলেন, তোমার জ্বর কেমন এখন? হিমি পাল্টা প্রশ্ন করে, আপনি কিভাবে জানলেন আমার জ্বর? সায়র ফোন দিছিল, ওই বলল। ও, কিন্তু ওসব কিছুই না। এখন উত্তেজনা কমে শূন্যের কোঠায় নেমে গেছে। হিমি শান্ত চোখে জানালার বাহিরে চোখ মেলে আছে। রিহানা আহমেদ আসলেন, জিজ্ঞেস করেন, তোমার জ্বর কেমন এখন? হিমি পাল্টা প্রশ্ন করে, আপনি কিভাবে জানলেন আমার জ্বর? সায়র ফোন দিছিল, ওই বলল। ও, হিমির ইচ্ছে করছে বলতে, না নেই জ্বর আমার, কিন্তু সে তা বলল না। উল্টো বলল, জ্বর কমে গেছে, তবে আবার উঠবে মনে হচ্ছে। রেহানা আহমেদ হিমির কপালে হাত রেখে দেখেন কপাল ঠান্ডা। রেহানা আহমেদ বললেন, রান্না শেষ, খেয়ে নাও। আমার খিদে পায়নি আম্মা। অথচ
খিদায় পেটের ভিতর মোচড় দিচ্ছে হিমির। হিমির যে কি হয়েছে, ইদানিং মিথ্যার জগতে বাস করতে ইচ্ছে করে তার। আশেপাশের সব কিছুই মিথ্যা মনে হয়। প্রতিটা কথায় কথায় মিথ্যা বলতে ইচ্ছে করে। রেহানা আহমেদ বললেন, সেই কখন খেয়েছো? আচ্ছা, জোর করব না। খিদে পেলে নিজ দায়িত্বে খেয়ে নিও। হিমি ছোট্ট করে বলল, হুম। শুয়ে থাকো। রেহানা আহমেদ উঠে দাঁড়ালে হিমি তার হাত ধরে আবার বসিয়ে দেয়। বলে, একটা প্রশ্ন করি? করো। আপনার ছেলে এতগুলো বিয়ে কেন করেছে? রেহানা আহমেদ এর চেহারা আমসিপানা হয়ে ওঠে। কতক্ষণ হিমির দিকে তাকিয়ে থেকে বলে, আমি জানি না। আপনি ওনার মা, আর আপনি জানেন না? হিমির অনুসন্ধানী চোখ রেহানা আহমেদকে আরও অপ্রস্তুত করে তুলল। রেহানা আহমেদ চোখ ঘোরান, অস্থির দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে বলেন, এসব প্রশ্ন আমাকে করো না, লাভ নেই। আমি বলতে পারবো না হিমি। রেহানা আহমেদ এতটুকু বলে হিমির দিকে তাকান। হিমির মায়াবী চেহারা দেখলে তার বুকের ভিতরটা ছ্যাদ করে ওঠে। এরকম একটা মেয়ে তো তারও ছিল। মাত্র 15 বছর বয়সে অকালে ফুলটা ঝরে পড়ল। রেহানা আহমেদ দীর্ঘশ্বাস ফেলে আবার চোখ সরান। জানালার বাইরের খোলা আকাশের দিকে চোখ রেখে বললেন, তবে জেনে রাখো হিমি, আমার ছেলের প্রতিটা পদক্ষেপের পিছনে একটা না একটা কারণ থাকে। সেই কারণ খোঁজার চেষ্টা আজ পর্যন্ত কেউ করেনি, তুমিও করবে না হয়তো। তবে না জেনে শুনে আমার ছেলেকে খারাপ বলবে না, কোনো দিক থেকে না। আমার ছেলে কতটা ভালো তার প্রমাণ সেদিন পাবে, যেদিন এই কারণগুলো খুঁজে বের করতে পারবে। বুঝেছ? রেহানা আহমেদ স্মিত হাসেন। আল্লাহ তোমার কপালে দীর্ঘস্থায়ী সুখ লিখে দিক, আমিন। হিমির থুতনিতে ছুঁয়ে চুমু খান, তারপর বেরিয়ে যান রুম থেকে। হিমি কিছুই বুঝল না এসব কথাবার্তা। তবে এতটুকু বুঝল, রেহানা আহমেদের বলা কয়েক লাইনের গভীরতা অনেক। আমার ছেলে কতটা ভালো তার প্রমাণ সেদিন পাবে, যেদিন এই কারণগুলো খুঁজে বের করতে পারবে। বুঝেছ? রেহানা আহমেদ স্মিত হাসেন। আল্লাহ তোমার কপালে দীর্ঘস্থায়ী সুখ লিখে দিক, আমিন। হিমির থুতনিতে ছুঁয়ে চুমু খান, তারপর বেরিয়ে যান রুম থেকে। হিমি কিছুই বুঝল না এসব কথাবার্তা। তবে এতটুকু বুঝল, রেহানা আহমেদের বলা কয়েক লাইনের গভীরতা অনেক। নয়নিকা সেই যে থাপ্পড় খেয়ে নিজের রুমে এসে দরজা আটকে রেখেছে, আর একেবারেও দরজা খুলে বের হয়নি। রেহানা আহমেদ প্রথমে ভেবেছেন রাগ করলে একাই দরজা খুলে আসবে, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল থেকে সন্ধ্যা হলো যখন, রেহানা আহমেদের টনক নড়ল। তিনি ভাত ঘুম দিয়ে উঠেও দেখে নয়নিকার রুমের দরজা আটকানো। শিমুল ডেকে জিজ্ঞাসা করায় শিমুল জানায়, সকালের পর থেকে একটা বারের জন্য দরজা খুলেননি নয়নিকা। রেহানা আহমেদ প্রচুর ভয় পান, চিন্তিত হন। গর্ভবতী মেয়ে, এতক্ষণ যাবৎ না খেয়ে আছে, আবার কোনো অঘটন ঘটালো না তো? রেহানা আহমেদ দ্রুত সায়রকে ফোন করে সব জানালে সায়র বাসার উদ্দেশ্যে রওনা হয়। 20 মিনিটের মাথায় বাসায় পৌঁছে যায়। দরজা আটকায় নয়নিকা নাম ধরে ডাকে, কাজ হয় না কোনো, সারা শব্দ নেই। শেষে সায়র বাধ্য হয় দরজা ভাঙতে। হিমি তার রুমে গভীর ঘুমে আচ্ছন্ন। বাথরুমের ফ্লোরে পায়ে বাড়ি খেয়ে রক্ত বের হয়েছিল। সেই ব্যথায় সত্যি সত্যি জ্বর উঠে গেছে তার।
শরীরটা একদমই ভালো লাগছে না, কিন্তু দরজা ভাঙার শব্দে তার ঘুম ছুটে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে ৬টা ৪৫। হিমি দ্রুত উঠে দরজা খুলতেই দেখে নয়নিকাকে কোলে তুলে ছুটছে সায়র। হিমির মাথার ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। কি হচ্ছে এসব? শিমুলকে ডেকে জিজ্ঞেস করলে শিমুল জানায় নয়নিকা তার রুমে অজ্ঞান হয়ে পড়েছিল। চলবে। দুই বউকে কোলে নিতে নিতে সায়রের জান শেষ। ইস, বেচারা। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।